নমস্কার বন্ধুরা। মাঝখানে বেশ কয়েকদিন আমি কোনো প্রতিবেদন আপনাদের সামনে আনতে পারিনি। প্রথমত উল্লেখযোগ্য খবর ছিল না, সবই রাজনৈতিক চর্বিত চর্বণ ছিল। আর আমিও একটু অসুবিধায় পড়েছিলাম, আমার একটু শারীরিক অসুবিধা দেখা দিয়েছিল। যাই হোক, এখন আমি ভালোই আছি। আর ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক চাঞ্চল্য আমাদের রাজ্যে দেখা দিয়েছে। তার মধ্যে প্রথম যে চাঞ্চল্য এবং প্রথম যেটা উল্লেখযোগ্য চাঞ্চল্য, সেটা হলো আমাদের রাজ্যে রাজ্যপাল পরিবর্তন হয়ে গেল। আমাদের যিনি ছিলেন, আমাদের মিস্টার বোস, সিভি বোস, কিছু কিছু বোস, আমি মনে রাখতে পারি না নাম। যাই হোক, ভদ্রলোক কাজের কাজ কিছুই করতে পারছিলেন না। ভদ্রলোক পুরো ফাঁদে পড়ে গেছিল, তৃণমূল দলের ফাঁদে তিনি পড়ে গেছিলেন। নরণচরণের ক্ষমতা তার ছিল না, ওই মুখে দু একটা কথা বলা ছাড়া। এরকম অবস্থায় ভোট আসন্ন মানে রাজ্যপালের বিশেষ বিশেষ ভূমিকা থাকবে সেখানে, এটা আশা করা যাচ্ছে। কেননা রাজ্যে সাংবিধানিক সংকট একটা দেখা দিচ্ছে এবং সেটা আরও প্রবল হবে কিছু দিনের মধ্যে, এটা আশা করা যাচ্ছে। এই রকম অবস্থায় রাজ্যপালের ভূমিকা বিশাল। বিজেপি যদিও চায় না রাষ্ট্রপতি শাসন করে একটা সরকারকে ফেলে দিয়ে সেখানে ভোট করে জিততে, এটা বিজেপির এটা নীতিবিরুদ্ধ। কিন্তু যদি এরকম হয় যে সাংবিধানিক সংকট তৈরি হলো, সুপ্রিম কোর্ট যেখানে হস্তক্ষেপ ইতিমধ্যেই করে রেখেছে, সুপ্রিম কোর্টের নজরদারিতেই যখন এসআইআরটা পর্যন্ত হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট যদি এসআইআর শেষ করার পর ভোট ঘোষণার অনুমতি দেয় বা আদেশ দেয়, সেখানে স্বাভাবিকভাবেই এই রাজ্য সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে এবং সেখানে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন শুরু হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন যখন শুরু হবে, সেখানে ওই সিভি বোস, কী বোস যেন, আমি নামটা পেটে আসছে, মুখে আসছে না, যাই হোক, উনি মোটেই মানে উপযুক্ত নয়, শব্দ খুঁজে পাচ্ছি না, উনি কোনোভাবেই যোগ্য নন এই 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 সময়ে রাজ্যপাল থাকার। যার জন্য উনি অফিসিয়ালি উনি রেজিগনেশন দিলেন, পদত্যাগ করলেন এবং সেখানে এমন একজনকে রাজ্যপাল করা হলো যিনি প্রাক্তন আইএএস, বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল। তার নামটা হচ্ছে আর.এন. রবি, যিনি গোয়েন্দা বিভাগে বা আপনার রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগে যিনি দায়িত্বভার সামলেছেন এবং যিনি আমাদের রাষ্ট্রীয় মানে সুরক্ষার যিনি প্রধান, তিনি হচ্ছেন আমাদের দোভাল সাহেবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন এবং খুব সুখ্যাতি, সুনাম তার এই কাজের ক্ষেত্রে রয়েছে। আশা করা যায় তিনি আমাদের পশ্চিমবঙ্গে যদি এরকম অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের ব্যাপার আসে, তাহলে তিনি খুবই দক্ষতার সঙ্গে এই দায়িত্বটা পালন করবেন। খেয়াল রাখতে হবে, আমাদের রাজ্য সীমান্তবর্তী রাজ্য, এখানে অনুপ্রবেশের সমস্যা বিশাল বড় সমস্যা এবং ভোটের সময় ওই পার থেকে মানুষ এসে এই পারে ভোট দিয়ে বাড়ি চলে যায়। ওই পার থেকে মানুষ এখানে এসে বোমাবাজি, অস্ত্রশস্ত্র নিয়ে দাপাদাপি, বুথ জ্যাম, বুথ দখল, বিরোধীদেরকে ভোট দিতে না দেওয়া, এই সব কর্মে লিপ্ত হয়। অতএব এই ক্ষেত্রে আমাদের রবি, যিনি রয়েছেন রাজ্যপাল এখন, তিনি খুবই দক্ষতার সঙ্গে এই জিনিসটাকে পরিচালনা করবেন বলে আমরা আশা করতে পারি। দেখুন, 9 তারিখে ইলেকশন কমিশনের পুরো বেঞ্চ এখানে আসছে, 9 তারিখে, 9ই মার্চ, এবং 10ই মার্চ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে আবার শুনানি আছে। আমার মনে হয়
9ই মার্চ তারা এসে এখানে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে বলে শোনা যাচ্ছে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগে আমরা ইতিমধ্যেই জেনে গেছি বেশিরভাগ রাজনৈতিক দল, জানি না তৃণমূল দল কী করছে, তবে বাদবাকি সব রাজনৈতিক দল বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের একটাই দাবি যে এসআইআর সম্পূর্ণ করে তারপর নির্বাচন ঘোষণা হোক। অর্থাৎ এই যে 60 লক্ষ যাদের এখন বিচারাধীন, যারা যে 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 নামগুলো, সেগুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তি হয়ে যারা বাদ যাবে, যারা থাকবে, এই সম্পূর্ণ হওয়ার পর নির্বাচন ঘোষণা হোক। ওদিকে বিজেপির আর একটা স্বতন্ত্র দাবি, সেটা হচ্ছে বিজেপির তরফ থেকে যে ফর্ম 7 জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেগুলো পুলিশের হস্তক্ষেপে, তৃণমূল দলের গুন্ডাদের হস্তক্ষেপে সেগুলো কেড়ে নেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জমা দিতে দেওয়া হয়নি। সেইগুলো বিজেপির দাবি, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তার দাবি সেইগুলোকে নিতে হবে জমা, এবং সেগুলোকেও দেখতে হবে। সেগুলোকে বাদ দিয়ে এসআইআর সম্পূর্ণ হবে না। আর নো এসআইআর নো ভোট, প্রায় প্রত্যেকটা দলেরই দাবি। তৃণমূলের দাবি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আর এ দাবি খুব ন্যায্য দাবি। আমিও আপনাদের এর আগে যে প্রতিবেদন করেছি আপনারা দেখতে পারেন, আমার কিন্তু এটাই দাবি ছিল যে এসআইআর অসম্পূর্ণ রেখে 60 লক্ষ ভোটারের নির্ধারণ, তাদের যোগ্য অযোগ্য নির্ধারণ না করে ভোট ঘোষণা করা অযৌক্তিক, মানা যায় না। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে যদি এই নির্বাচন কমিশন এখানে এই সব শোনার পর এবারে সুপ্রিম কোর্টে গিয়ে তারা নিশ্চয়ই জানাবে যে এই সিচুয়েশন, এবং সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং আদেশ দেবে। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টও এই দাবি মেনে নেবে যে এসআইআর পর্ব শেষ না করে ভোট কোনোভাবে ঘোষণা করা যাবে না। তখন হয়তো আমাদের শাসক দল বলবে, আমরা বলেছিলাম এরকমভাবে এসআইআর করা যায় না, ওসব বাদ দাও, একদম ওই 25-এর ভোটার লিস্ট ধরে ভোট করো। সেটাও সুপ্রিম কোর্ট মানবে না। কেননা এই যে আজকে এসআইআর কমপ্লিট হলো না, এর কারণ কি সেটা সুপ্রিম কোর্টের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা রাজ্যের মানুষ, আমরা জানি কেন এসআইআর এখানে সুষ্ঠুভাবে এখনও সম্পন্ন হলো না, যেখানে বাকি 11টা রাজ্যে হয়ে গেল। আমাদের রাজ্যে কেন হলো না সেটা আমরা ভালো করে জানি, আর সেটা সুপ্রিম কোর্টও ভালো করে জেনে গেছে। অতএব আর কোনো দ্বিমত থাকতে পারে না যে সুপ্রিম কোর্ট বলবে যে এসআইআরটা কমপ্লিট করে ভোট ঘোষণা করো, এবং তাতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা প্রবল। 7ই মে থেকে এই রাজ্যে কোনো সরকার থাকবে না, অতএব রাষ্ট্রপতি শাসন জারি হবে। এবং আমি আপনাদেরকে যেটা এর আগেও বলেছি, বারবার বলেছি, আবার বলছি, অভূতপূর্ব ভোট লিখবেন আপনারা। যারা পুরনো ভোটার, যারা নতুন ভোটার, প্রত্যেকেই অভূতপূর্ব ভোট দেখবেন, অভূতপূর্ব শান্তিপূর্ণ ভোট দেখবেন আপনারা। আর এসআইআরে যদি ফর্ম 7-এর যে বিজেপির দাবি আছে সেটা যদি মানা উচিত মানে কি, মানতে বাধ্য হওয়া উচিত, কোনো অযৌক্তিক দাবি তো নয়। ফর্ম 7-এর যদি দাবি মানা হয় আর 60 লক্ষের বিচার যদি শেষ হয়, আপনারা দেখবেন 1,20,00,000 নাম ছাড়িয়ে গেছে বাতিলের তালিকা। আমরা প্রতীক্ষা করব, আর দিদির ধর্নায় দেখে আমরা মাঝে মাঝে বিনোদন করব আমাদের। হ্যাঁ, আমরা এইভাবেই চলি। আর ওদিকে বিজেপির যেটা আর একটা উল্লেখযোগ্য রাজনৈতিক খবর, বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, অভূতপূর্ব সাফল্য আসছে, এবং সেই সাফল্য দেখে শাসক দলের মাথার ঘুরে গেছে। তারা যাত্রার যে রথ, রাতের অন্ধকারে সেই রথের ওপর আক্রমণ করে তাতে ভাঙচুরও করছে। অতএব বোঝাই যাচ্ছে যে কতটা সফল হচ্ছে এই পরিবর্তন যাত্রা। যাই হোক, প্রতিবেদন আর বড় করব না, এটুকুই বললাম। আপনারা আপনাদের স্বাধীন স্বতন্ত্র মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমার তাহলে খুব ভালো লাগবে, আপনারা যদি আপনাদের মতামত দেন। আজ এই পর্যন্ত।